আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে পাঠ ৭ নিয়ে। পাঠ ৭-এ আমরা একটি কবিতা পাবো যার নাম হচ্ছে সাইক্লোন, লিখেছেন শামসুর রহমান। তো ইতোমধ্যেই তোমরা দেখেছো আমি বেশ কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করেছি তোমাদের মূল বইয়ের, এবং সেই পাঠগুলোর যেই অনুশীলনীমূলক সমাধানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকের এই ক্লাসে এই কবিতা থেকে যেই প্রশ্নগুলো থাকবে, যেই অনুশীলনীমূলক কাজগুলো থাকবে, সেগুলোর সমাধানও তোমরা পাবে। তো আমরা চলো এখানে এই কবিতাটি পড়ি। প্রথমে কবিতাটি পড়ব, বুঝবো, তারপরে আমরা অনুশীলনীমূলক কাজে চলে যাব। তো আমাদের কবিতার নাম হচ্ছে সাইক্লোন। সাইক্লোন শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়। সাইক্লোন একটি ইংরেজি শব্দ এবং এর বাংলা অর্থ ঘূর্ণিঝড়। তোমরা ঘূর্ণিঝড় সম্পর্কে জানো। তোমরা ইতোমধ্যে বিভিন্ন প্রকার যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেগুলো তোমরা দেখেছ, যেমন ঝড়, বন্যা রয়েছে, জলোচ্ছ্বাস রয়েছে। ঠিক একই রকম সাইক্লোনও হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, যেটা সমুদ্রে বা নদীতে হয়ে থাকে। ঘূর্ণিঝড় আমরা বাংলায় যেটাকে বলি। যখন সাইক্লোন হয় তখন নদীতে বা সমুদ্রে এরকম অনেক বড় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, অনেক বড় ঢেউয়ের সৃষ্টি হয়, এবং সেই জলোচ্ছ্বাস বা ঢেউয়ের ফলে নদীর পাড়ে বা সাগর তীরের আশেপাশে যে সকল ঘর বাড়ি থাকে বা মানুষজন থাকে তারা অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তো ঠিক এরকম একটি দৃশ্য তোমরা কিন্তু এখানে এই চিত্রে দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে নদীতে ঘূর্ণিঝড় হচ্ছে, এবং এর ফলে নদীর পাড়ে যেই সকল জীবজন্তু রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ গরু রয়েছে, পাখি রয়েছে, এগুলো কিন্তু তারা প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। এবং একই সাথে তোমরা দেখতে পাচ্ছ ঘর বাড়ি যেগুলো নদীর পাড়ে রয়েছে সেগুলো কিন্তু ভেসে যাওয়ার মতো উপক্রম হচ্ছে। তো এই কবিতা পড়ে আমরা মূলত বুঝবো সাইক্লোনের যে ভয়াবহতা, এবং সাইক্লোন হলে ঠিক কি কি হয় তার কিছু নমুনা আমরা এখান থেকে জানব। কবিতাটি লিখেছেন শামসুর রহমান। দেখো, কবিতাটি শুরু হয়েছে ঠিক এভাবে: চাল উড়ছে, ডাল উড়ছে, উড়ছে গরু, উড়ছে মোষ, খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি বিশ্বকোষ। দেখো, সাইক্লোনের যেই বাতাস, সেই বাতাসের টোপ এতটাই প্রচণ্ড বা এতটাই শক্তিশালী, সেই বাতাসের সামনে কিছু দাঁড়াতে পারে না। যখন এই সাইক্লোনের বাতাস শুরু হয় তখন ঘরের চাল উড়ে যায়, গাছের ডাল উড়ে যায়, এমনকি গরু বা মোষ, মোষ মানে হচ্ছে মহিষ, গরু মহিষ সব কিছুই সে বাতাসে উড়ে যায়। খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি বিশ্বকোষ, অর্থাৎ মানুষের খাবার খই, এমনকি যে বই আমরা পড়ি, যে পাজি বা বিশ্বকোষ আমরা পড়ি, সেগুলোও মূলত উড়ে যাচ্ছে। কিসের জন্য? এই সাইক্লোনের যে বাতাস, সে বাতাসের কারণে। ময়লা চাদর ফর্সা জামা, উড়ছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। দেখো, এরপর বলা হয়েছে যে ময়লা চাদর অথবা ফর্সা জামা কোনো কিছুই সে বাধা মানছে না। কি করছে? সে বাতাসের জন্য উড়ে যাচ্ছে। উড়ছে ক্ষেতের সর্ষে জব, অর্থাৎ ক্ষেতে যেই সর্ষে বা জব বোনা হয়েছিল বা চাষ করা হয়েছিল, সেই যে ফসল, সেগুলো উড়ে যাচ্ছে। এমনকি লক্ষ্মী পেঁচা বা পক্ষী ছানা, অর্থাৎ পাখির যে ছানা, সেগুলো উড়ছে, এবং সেগুলো উড়ছে এবং এমনভাবে উড়ছে যেন সেগুলো চরকির মতো করে ঘুরছে। বাতাসের চাপ এতই শক্তিশালী, যখন সাইক্লোন হয় তখন এই সব কিছু তালমাতালভাবে এদিক ওদিক উড়তে থাকে। এরপর দেখো, বলা হয়েছে মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিলছে, রুখ বেকারা পানির তোর। অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড় হয় বা সাইক্লোন হয় তখন পুকুরের যে মাছ, সেগুলো উড়ে যায়। উড়ে যায় বলতে এখানে ভেসে যায় এটি বোঝানো হয়েছে। সব কিছু তো আসলে উড়তে পারে না, এখানে অনেক কিছু আছে যেগুলো পানির তোরে ভেসে যায়। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। গাছের যে ডালপালা রয়েছে সেগুলো ভেঙে উড়ে যায়। ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, মানে যে ঘূর্ণি হাওয়া সেখানে সৃষ্টি হয় সেগুলো চারিদিক ধরে ঘুরতে থাকে। খাল ফুলছে, পাল ছিঁড়ছে। পাল মানে কি? পাল হচ্ছে নৌকায় যে পাল লাগানো হয়, কাপড়ের তৈরি যে পাল, সেটিও ছিঁড়ে যাচ্ছে। রুখ বেকারা পানির তোর, অর্থাৎ সাইক্লোনের জন্য, অর্থাৎ ঘূর্ণিঝড় হলে যেই পানির তোর তৈরি হয় বা পানির যেই তোর ছুটে আসে, সেটি রোখার মতো বা প্রতিরোধ করার মতো শক্তি কারোর মধ্যে থাকে না। এই জন্য কবি প্রশ্ন করেছেন যে রুখবে কারা পানির তোর।
হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে দাগ, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠলো আজান, বাজলো শাঁখ। দেখো এখানে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন আমাদের বাঙালির যে বিভিন্ন সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা দিক এখানে ফুটে উঠেছে। বলা হচ্ছে হারান মাঝি বা পরাণ শেখ বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক। বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক অর্থাৎ তারা বাতাস ফুঁড়ে চিৎকার দিচ্ছে যে কে কোথায় আছো, আমাদেরকে বাঁচাও, বা কেউ কোনো বিপদে পড়েছে কিনা এটি তারা ডাক দিয়ে জানার চেষ্টা করছে, এবং একই সাথে নিজেদের অবস্থান এবং একই সাথে নিজেদের যে অবস্থান সেটি জানান দেওয়ার জন্য তারা ডাক দিচ্ছে। এবং একই সাথে দেখো এখানে বলা হয়েছে আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠলো আজান, বাজলো শাঁখ। এরকম ভয়াবহ পরিস্থিতি যখন মানুষ প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে, তখন মানুষ সৃষ্টিকর্তাকে মনে করে। আর যখন মানুষ সৃষ্টিকর্তাকে মনে করে এই সকল প্রাকৃতিক দুর্যোগের সময়, তখন তারা কি করে, আজান দেয়। মসজিদে আমরা যেমন দেখি 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেওয়া হয়, ঠিক একইভাবে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় এবং সেই প্রাকৃতিক দুর্যোগটা খুবই ভয়াবহ মাত্রায় হয়ে থাকে, তখন সেই প্রকৃতিকে থামানোর জন্য বা প্রকৃতির সেই দুর্যোগকে থামানোর জন্য মসজিদে আজান দেওয়া হয় বা মানুষ আজান দেয়। এবং একই সাথে হিন্দুরা তারা শাঁখ বাজায়, যাতে করে সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বরের নাম যদি উচ্চারণ করা হয়, তাতে করে যেন প্রকৃতি ঠান্ডা হয়ে যায়, নীরব হয়ে যায়, প্রকৃতির যে দুর্যোগ সেটি যেন নির্মল হয়ে যায়। এটির জন্যই মূলত মানুষ ঈশ্বরকে বা আল্লাহকে ডেকে থাকেন। তো এই যে দৃশ্যটি এখানে ফুটে উঠেছে যে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের সময় আজান দেয়, শাঁখ বাজে। এরপর বলা হয়েছে দেখো চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে ঘরের ঘর, শেয়াল কুকুর কুকুর শালিক, ডুবলো সবই ডুবলো চর। এখানে বলা হয়েছে চম্পাবতীর কেশ ভাসছে। এখানে চম্পাবতী আসলে একটি ক্যারেক্টারের কথা এখানে কল্পনা করা হয়েছে বা একজন চরিত্রের কথা কল্পনা করা হয়েছে, যিনি মূলত এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের শিকার, অর্থাৎ একজন নারী, তিনি পানিতে ডুবে মারা গেছেন, এরকম কোনো একটা কিছু এখানে কল্পনা করা হয়েছে। তো তার সেই কেশ বা চুল সেটি পানির উপরে ভেসে উঠছে, যেটি দেখে তাকে চিহ্নিত করা যায় বা আইডেন্টিফাই করা যায়। একই সাথে ভাসছে স্রোতে খড়ের ঘর, যে সকল ঘরগুলো খড় দিয়ে তৈরি সেগুলো খুবই হালকা হয়ে থাকে, ফলে সেগুলো খুব সহজেই বাতাসে বা পানির তোড়ে ভেসে যেতে পারে। তো সেরকমটাই এখানে উপস্থাপন করা হয়েছে। শেয়াল কুকুর কুকুর শালিক, ডুবলো সবই ডুবলো চর। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়, এই যে সাইক্লোন, এটা এতটাই ভয়াবহ হয়ে থাকে, এখানে যে শুধুমাত্র মানুষই যে মরে বিষয়টা এমন নয়, সেখানে শিয়াল কুকুর গরু ছাগল হাঁস মুরগি এমনকি যে পাখি রয়েছে সেগুলো কিন্তু মরে যায়, এবং সেগুলো মরে সেগুলো পানিতে ভেসে ওঠে। এবং যে সকল চরগুলো রয়েছে, যেই চরে কখনো পানি ওঠে না, সেই চরগুলোও সেই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের প্রভাবে পানিতে তলিয়ে যায়। তো আমরা এখানে একটি চমৎকার কবিতা পড়লাম, যেখানে কবিতায় আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামে একটি প্রাকৃতিক দুর্যোগের কথা জানলাম, যেই দুর্যোগে মানুষ তার প্রাণ হারায়, ঘরবাড়ি হারায়, মানুষের জীবন এবং সম্পদের অনেক বিস্তর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো আমি আশা করছি সাইক্লোন নামে এই কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এখান থেকে কিছু শব্দ জেনে নেবে। এই শব্দগুলো তোমরা যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের জন্য এই কবিতাটি বোঝা আরও সহজ হয়ে যাবে। এবার আমরা সরাসরি আমাদের অনুশীলনীমূলক যে কাজ রয়েছে সেই কাজে চলে যাব। প্রথমে আমাদেরকে এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। বিশ্বকোষ, ঘূর্ণি হাওয়া, আকাশ ভেঙে, ধোয়া জামা, খড়ের ঘর। তো এখানে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি কি ধরনের বাক্য আমরা তৈরি করতে পারি। প্রথম শব্দটি ছিল বিশ্বকোষ। তো বিশ্বকোষ শব্দটি দিয়ে আমরা বাক্যটি এভাবে লিখতে পারি, আমরা বিশ্বকোষ থেকে পৃথিবীর নানান অজানা তথ্য জানতে পারি। তো তোমাদেরকে বাক্যটি এমনভাবে গঠন করতে হবে যাতে করে এখানে যে বিশ্বকোষ শব্দটি রয়েছে বা যে কোনো শব্দই এখানে থাকুক না কেন, সেই শব্দটি তোমার বাক্যের মধ্যে থাকে। যেমন আমি এখানে লিখেছি আমরা বিশ্বকোষ থেকে, তাহলে আমাদের যে শব্দটি এখানে ছিল সেটি কিন্তু এখানে রয়েছে। তো এইভাবেই তোমাদেরকে প্রতিটি শব্দ তোমাদের বাক্যে উপস্থাপন করতে হবে। পরবর্তী শব্দ বলা হয়েছে ঘূর্ণি হাওয়া। আমি লিখেছি হঠাৎ এক পশলা ঘূর্ণি হাওয়া এসে উঠানের সব তুলা উড়িয়ে নিয়ে গেল। পরবর্তী শব্দ আকাশ ভেঙে। আমি লিখেছি এত বড় দুঃসংবাদ শুনে যেন লোকটির মাথায় আকাশ ভেঙে পড়ল। ধোয়া জামা। আমি লিখেছি প্রতিদিন বাইরে বের হওয়ার আগে সে ধোয়া জামা পরে নেয়। এরপর লিখেছি খড়ের ঘর। গ্রামের অধিকাংশ গরিব মানুষের ঘর বাড়ি খড়ের ঘরে।
তাহলে আমরা এখানে যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো দিয়ে আমরা কি করলাম, আমরা বাক্য গঠন করলাম। আমি এখানে যে বাক্য গঠনগুলো করেছি তোমাদেরকে যে ঠিক একই বাক্য লিখতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। তোমরা তোমাদের মতো করে কল্পনা করে বিভিন্ন ধরনের বাক্য তোমরা এখানে তৈরি করতে পারো। জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমরা ঠিক এই নিয়ম অনুযায়ী করার চেষ্টা করবে। তো এবার আমরা পরবর্তী যে কাজটি রয়েছে সেখানে আমরা যাব। এখানে দুয়ে বলা হয়েছে যত পারি মিল শব্দ তৈরি করি। তো আমাদেরকে এখানে মিল শব্দ তৈরি করতে বলা হয়েছে। তো মিল শব্দ বলতে আসলে ঠিক কি বোঝায়? মিল শব্দ হচ্ছে ছন্দময় শব্দ, একটি শব্দের সাথে আরেকটি শব্দের উচ্চারণগত যে মিল রয়েছে সেগুলোকে মূলত মিল শব্দ বলে। তো আমরা এখানে সে ধরনের শব্দই তৈরি করব। যেমন এখানে দেখো লেখা রয়েছে চাল। তো চাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের মিল শব্দ তৈরি করতে পারি, যেমন চাল, ডাল, তাল, খাল। তো এগুলো হচ্ছে মিল শব্দ। আবার খই রয়েছে। তো খই দিয়েও কিন্তু আমরা বিভিন্ন প্রকার মিল শব্দ তৈরি করতে পারি, যেমন বই, হই, কই। এ ধরনের কিন্তু অনেক শব্দ রয়েছে। তো এভাবে আমরা এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে মিল শব্দ তৈরি করব। তো চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে মিল শব্দগুলো তৈরি করতে পারি। চাল দিয়ে যে শব্দগুলো আমরা লিখবো সেগুলো হচ্ছে দেখো ডাল, তাল, খাল, মাল, পাল, গাল, কাল, শাল। দেখো প্রতিটি শব্দের সাথে কিন্তু চাল শব্দটার একটা উচ্চারণগত মিল রয়েছে। এরপর খই শব্দ রয়েছে। খই শব্দ দিয়ে আমরা লিখতে পারি বই, কই, রই, সই, দই, লই, ধুই। এই শব্দগুলো কিন্তু মিল শব্দ। এরপর রয়েছে গরু। তো গরু শব্দ দিয়ে আমরা লিখতে পারি সরু, মরু, তরু, সরু। এরপর রয়েছে মোষ। মোষ দিয়ে আমরা লিখতে পারি ঘোষ, দোষ, কোষ, তোষ, রোষ, খোষ। এরপর রয়েছে জোর। দেখো জোর দিয়ে আমরা লিখতে পারি যে ডোর, ভোর, ডোর, চোর, ঘোর, তোর, মোর, ওর। এরপর রয়েছে ছানা। ছানা শব্দ দিয়ে আমরা লিখতে পারি যে মানা, জানা, কানা, টানা, নানা, সোনা, পানা। তো এখানে কিন্তু অনেকগুলো শব্দই আমি উদাহরণ হিসেবে তোমাদেরকে লিখে দিয়েছি। এর বাইরে কিন্তু আরো অসংখ্য শব্দ রয়েছে যেগুলো মিল শব্দ হিসেবে তোমরা লিখতে পারো। তো আমি যেগুলো এখানে উপস্থাপন করিনি বা যেগুলো আমি এখানে আমার তালিকায় উল্লেখ করিনি, তোমরা চাইলে কিন্তু সেই সকল শব্দগুলো এখানে উল্লেখ করতে পারো। এখানে কিন্তু বলাই হয়েছে যত পারি মিল শব্দ তৈরি করি, অর্থাৎ এখানে কোনো লিমিটেশন নেই। মানে তোমাকে যে এই কয়টি লিখতে হবে এমন না, তুমি চাইলে কিন্তু আরও অনেকগুলো পরিমাণে লিখতে পারো। যত পারো তত মিল শব্দ তুমি এখানে লিখে প্র্যাকটিস করবে। চলো আমরা পরবর্তী কাজে চলে যাই। 3 নম্বরে এখানে আমাদেরকে গুরুত্বপূর্ণ যে কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রশ্নের উত্তর বলিও লিখি। তো এখানে আমাদেরকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। তো 4টি প্রশ্নের উত্তর লেখার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে আমরা যে সাইক্লোন কবিতাটি পড়েছি সেই কবিতাটি খুব ভালোভাবে জানতে হবে। তো আমি কিন্তু তোমাদেরকে সাইক্লোন কবিতাটি প্রথমে পড়ে শুনিয়েছি এবং লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং এখন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জন্য দেওয়া অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে আসি যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব। শিক্ষার্থীরা, আমাদেরকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছিল। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। তো উত্তরে আমরা এভাবে লিখব যে কবিতায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামক প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে ঝড়ে কি কি উড়ছে তার তালিকা তৈরি করি। তো আমরা যখন কবিতাটি পড়েছি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কি কি উড়েছিল। কবিতা অনুযায়ী ঝড়ে যা যা উড়ছে তার তালিকা নিচে দেওয়া হলো, যেমন খাদ্য ও শস্য। আমরা দেখতে পাই চাল, ডাল, খই, সর্ষে, যব এগুলো কিন্তু উড়ে যাচ্ছিল। এরপর বস্তু ও কাগজপত্র, যেমন বই, পাজি, বিশ্বকোষ, তারপর রয়েছে ময়লা চাদর, ফর্সা জামা, এগুলো কিন্তু উড়ে যাচ্ছিল। প্রাণীদের মধ্যে আমরা দেখেছিলাম গরু, মোষ, লক্ষ্মী প্যাঁচা, পক্ষী ছানা, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে ঝড়ের প্রচণ্ড বাতাসে এগুলো উড়ে যাচ্ছে। তাহলে তোমরা কিন্তু এভাবে লিখে দিতে পারো যে ঝড়ে কি কি উড়ছে। দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে যে তালিকা তৈরি করি। যেহেতু তালিকার কথা বলা হয়েছে সুতরাং তালিকা কিন্তু এভাবেই পয়েন্ট আকারে লিখতে হয়। তোমরা কিন্তু এভাবেই লিখবে, সামনাসামনি সবগুলো একসাথে প্যারা আকারে লিখবে না, তোমরা লিখবে তালিকা আকারে, যেহেতু এখানে তালিকা তৈরি করতে বলা হয়েছে। গয়ে জানতে চাওয়া হয়েছে চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন। তো উত্তরটি আমরা দেখো এভাবে লিখতে পারি ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা প্রবল জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়ি, চর সহ সবকিছু ডুবে গেছে। এই প্রবল স্রোতের জলে সবকিছু ভেসে যাওয়ার কারণে চম্পাবতীর কেশও ভাসছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি।
এরপর ঘয়ে জানতে চাওয়া হয়েছে আজান দেওয়া ও শাঁখ বাজানো কথা বলা হচ্ছে কেন। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের কবিতায় দেখেছিলাম একটা পর্যায়ে যে আজান দেওয়া হচ্ছে এবং শাঁখ বাজানো হচ্ছে। তো সেটি কেন হচ্ছে তাও কিন্তু আমি কবিতা পড়ার সময় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এবার চলো আমরা একটু এখান থেকে দেখে আসি যে এখানে কি লেখা রয়েছে। আমি লিখেছি যে আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কারণ ঘূর্ণিঝড়টি এতই ভয়ঙ্কর যে মানুষ জীবন বাঁচাতে এবং বিপদ থেকে রক্ষা পেতে ধর্মীয় প্রার্থনা ও সৃষ্টিকর্তার শরণাপন্ন হচ্ছে। এটি চরম বিপদের সময় মানুষের শেষ আশ্রয়কে নির্দেশ করে। তাহলে আমরা ঠিক এভাবে এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন ছিল এবং এই 4টি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে তা কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিলাম। এবার চলো পরবর্তী যে প্রশ্নগুলো সেখানে আমরা যাই। 4-এ জানতে চাওয়া হয়েছে সবাই মিলে হাতে তালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি। তো এটি হচ্ছে প্র্যাকটিক্যাল একটি কাজ। তোমরা যে সকল সহপাঠীরা ক্লাসে রয়েছে শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা সবাই হাতে তালি দিয়ে ছন্দে ছন্দে এই কবিতাটি প্র্যাকটিস করবে। তো এটি এভাবে তোমরা করবে। 5-এ আমাদেরকে বলা হয়েছে কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। শিক্ষার্থীরা, আমরা যখন কবিতাটি পড়েছি তখন কিন্তু সেখানে আমরা কাজ শব্দ দেখেছি। কাজ শব্দ বলতে বোঝানো হয় ক্রিয়া শব্দ, অর্থাৎ এমন শব্দ যেই শব্দ দিয়ে মূলত কোনো কিছু করাকে বোঝায়। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে ওড়া। তো ওড়া দিয়ে কি বোঝায়? ওড়া দিয়ে বোঝায় কোনো কিছু উড়ে যাচ্ছে। তো এগুলোই হচ্ছে ভার্ব। ইংরেজিতে আমরা বলি ভার্ব, বাংলায় বলি ক্রিয়া। তো এই যে কাজ শব্দগুলো, এরকম শব্দগুলো আমরা কবিতা থেকে বেছে আনবো, বেছে নিয়ে সেখানে সেই শব্দগুলো লিখব এবং সেই শব্দগুলো দিয়ে আবার বাক্য তৈরি করব। তো চলো আমরা এই কাজটি করি। দেখো এখানে আমি লিখেছি শব্দগুলো। কাজ শব্দ হচ্ছে আমাদের কি? দেখো উড়ছে। তো উড়ছের মূল ক্রিয়াপদ হচ্ছে ওড়া। তো ওড়া শব্দটি দিয়ে আমরা কিন্তু এখানে মূলত উড়ছে এটি দিয়ে আমরা বাক্য গঠন করব। দেখো এখানে বলা হয়েছে ঘূর্ণি হাওয়ায় চাল ডাল গরু মোষ উড়ছে। এরপর বলা হয়েছে ঘুরছে। ঘুরছে এটি মূলত ঘোড়া শব্দের মূল যে ক্রিয়াপদ সেটি। তাহলে ঘুরছে এটি দিয়ে আমরা কিন্তু কি করতে পারি? শব্দ তৈরি করতে পারি। যেমন ঝড়ের মধ্যে লক্ষ্মী প্যাঁচা আর পক্ষী ছানা চরকির মতো ঘুরছে। এরপর রয়েছে ফুলছে। তো ফুলছে তোমরা এখান থেকে মূল ক্রিয়াপদগুলো দেখে নেবে। ফুলছে শব্দটি দিয়ে আমরা কিন্তু বাক্য গঠন করতে পারি এভাবে, প্রবল পানির তোড়ে খাল ফুলছে। ছিঁড়ছে। ছিঁড়ছে দিয়ে আমরা লিখতে পারি সাইক্লোনের তীব্রতায় নৌকার পাল ছিঁড়ছে। রুখবে। রুখবে দিয়ে আমরা লিখতে পারি যে এই পানির তোর কারা রুখবে। দিচ্ছে এই শব্দটি দিয়ে আমরা লিখতে পারি যে হারান মাঝি আর পরাণ শেখ বাতাস ফুঁড়ে ডাক দিচ্ছে। উঠলো আমরা লিখতে পারি যে বিপদের সময় মানুষ ভয়ে আজান দিয়ে উঠল। এরপর দেখো আমরা লিখতে পারি বাজলো। বিপদ দেখে মন্দিরে শাঁখ বাজলো। ভাসছে। স্রোতের মধ্যে চম্পাবতীর কেশ ভাসছে। ডুবলো। জলোচ্ছ্বাসে শিয়াল কুকুর সহ সবাই ডুবলো। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে আমরা এখানে কি করলাম? বাক্য তৈরি করলাম। মাঝখানে যে শব্দটি লেখা রয়েছে যে মূল ক্রিয়াপদ, এখানে মূলত এই শব্দগুলো আমাদের কবিতায় রয়েছে। এই শব্দগুলো থেকেই আমরা এখানে কি করলাম? বাক্য গঠন করলাম। তো ঠিক এভাবে তোমরা এই কাজটি করতে পারো। এবার দেখো এখানে 6 নম্বরে জানতে চাওয়া হয়েছে নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। তো এখানে আমাদেরকে আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আমরা অনেক সময় কিন্তু অনেক ধরনের দুর্যোগ দেখে থাকি, যেমন ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রকার ঘূর্ণিঝড় আমরা দেখে থাকি। তো তুমিও নিশ্চয়ই তোমার জীবনে কোনো না কোনো দুর্যোগ দেখেছো। তো এরকম একটা দুর্যোগের বিষয়ে আমরা অনুচ্ছেদ লিখব, যে সেখানে আমরা কি কি দেখেছি এবং সেই সকল দুর্যোগের ফলে মানুষের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটি লেখার চেষ্টা করি। দেখো আমি এভাবে লিখেছি, একটি ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা। প্রথমে এভাবে একটি টাইটেল দিলাম, তারপরে আমরা এভাবে শুরু করলাম। আমি লিখেছি, আমি আমার জীবনে একটি ভয়ানক ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা লাভ করেছিলাম। আমাদের অঞ্চলে সেটি আমফান নামে পরিচিত ছিল। এটি ছিল আমার দেখা সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড়টি আসার আগের দিন থেকেই আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে। আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল এবং সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছিল,
যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানল তখন তার সঙ্গে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। বাতাসের শব্দে মনে হচ্ছিল যেন সব কিছু ভেঙে পড়ছে। বহু কাঁচা বাড়ি, টিনের চালা এবং বড় বড় গাছপালা গোড়া থেকে উপড়ে পড়ে গিয়েছিল। বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আশেপাশের ধান ক্ষেত এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু এলাকায় জলোচ্ছ্বাসও হয়েছিল। এরপর দেখো আমি লিখেছি যে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছিল। রাস্তাঘাট বন্ধ, চারদিকে জল জমেছিল এবং অসংখ্য মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিল। বেশ কয়েকদিন লেগেছিল সবকিছু স্বাভাবিক হতে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল যে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় এবং দুর্যোগের সময় আগে থেকে প্রস্তুতি নেওয়া কতটা জরুরি। তাহলে শিক্ষার্থীরা, আমি এখানে লিখে দিলাম যে আমি আমার জীবনে একটি ঘূর্ণিঝড় দেখেছিলাম এবং সেই ঘূর্ণিঝড়ে আমি কি কি পর্যবেক্ষণ করেছি সেই অভিজ্ঞতা আমি এখানে আমার মতো করে লিখে দিয়েছি। তবে আমার অভিজ্ঞতা এবং তোমার অভিজ্ঞতা কিন্তু একই রকম হবে না। তুমি কিন্তু ভিন্ন কিছু পর্যবেক্ষণ করতে পারো। তো তুমি চাইলে আমার এই লেখাটিও লিখে দিতে পারো, অথবা তুমি চাইলে তোমার নিজের মতো করেও একটি অভিজ্ঞতা এখানে বর্ণনা করতে পারো। তুমি যদি নিজের মতো করে লিখতে যাও তাহলে সেটি কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আমি আশা করছি তোমরা নিজেদের অভিজ্ঞতাই খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করতে পারবে। তো ঠিক এভাবে তোমরা একটি অনুচ্ছেদ লিখতে পারো। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এই যে পাঠ 7 রয়েছে, পাঠ 7-এর সব কিছু তোমাদের সাথে আলোচনা করলাম। এখানে যে প্রশ্নগুলো ছিল প্রতিটি প্রশ্ন আমি তোমাদেরকে খুব সহজভাবে সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, সম্পূর্ণ এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পাঠ, যেখানে আমরা 8 নম্বর পাঠটি পাব, যার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটিও বেশ চমৎকার একটি পাঠ। এই পাঠে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় পশু বাঘ সম্পর্কে জানব এবং এই পাঠ থেকে আমাদের যে সকল অনুশীলনীমূলক কাজগুলো দেওয়া হবে সে কাজগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।